আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। তো আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম যে যে মেকানিজম অফ অটো ইমিউনিটি সেটা কিভাবে হচ্ছে, অর্থাৎ আইদার টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে একদিকে ইফেক্টর টি সেল কিংবা হেল্পার টি সেল অ্যাক্টিভেট হচ্ছে এগেইনস্ট সেলফ অ্যান্টিজেন, এবং অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে থ্রু টি ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন। অন্যদিকে হচ্ছে টি ইনডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন, এবং সেক্ষেত্রেও কিছু অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে যেটা আমার সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করছে। পরবর্তীতে তারা ওখানে গিয়ে টিস্যু ইনজুরি অ্যান্ড ইনফ্লামেশন করছে। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখানে ঠিক যেভাবে CD4 টি সেল অ্যাক্টিভেট হচ্ছে, ঠিক একইভাবে কিছু কিছু অটো ইমিউন ডিজিজে CD8 টি সেল অ্যাক্টিভেশন হয়, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন এগেইনস্ট সেলফ অ্যান্টিজেন। যেমন একটা এক্সাম্পল দিই, সবচেয়ে কমন ভিটিলিগো, আপনারা জানেন সবাই ভিটিলিগো। এক্ষেত্রে কি হয় যে অটো অ্যান্টিবডি এন্ড এই সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হয় এগেইনস্ট মেলানোসাইট, ফলে ওই জায়গাগুলো সাদা সাদা হয়ে যায়, ওখানে মেলানিনের ডেফিসিয়েন্সি দেখা দেয় স্কিনে। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা এবার সামনের দিকে এগোই যে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর অটো ইমিউন ডিজিজ। এখন অটো ইমিউন ডিজিজের জন্য আমরা কয়েকটা ফ্যাক্টর পাই, যেমন হচ্ছে ফ্যামিলিয়াল কিংবা জেনেটিক ফ্যাক্টর, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, মেইনলি হচ্ছে এই দুটো। তো চলুন আমরা একটু দেখি যে জেনেটিক ফ্যাক্টর মানে কি, যে কাদের ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজটা হওয়ার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, তাহলে আপনারা জানেন আমাদের এমএসসি প্রোটিন কিংবা এমএসসি প্রোটিন কে তৈরি করে, যেহেতু এটা একটা প্রোটিন HLA জিন। তো এমএসসি প্রোটিন কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে MHC1 আর একটা হলো MHC2। তাহলে MHC1 তৈরি করে কে? HLA1, আর MHC2 তৈরি করে কে? HLA2 জিন, এই দুটো জিন। তো HLA1 এর মধ্যে ছিল আবার কয় ধরনের জিন? তিন ধরনের, ABC। আর HLA2 এটার মধ্যে ছিল আবার কয় ধরনের জিন? তিন ধরনের জিন, DP, DQ, DR, এগুলো সব বলেছিলাম আমরা, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে A, এটা আবার কারো ক্ষেত্রে A1, মনে করেন আমার জন্য HLA-A1, আপনার জন্য HLA-A2, হ্যাঁ এরকম। আবার আরেকজনের ক্ষেত্রে HLA-B2। এক একজনের ক্ষেত্রে A এর আবার কয়েকটা টাইপ আছে, B এর কয়েকটা টাইপ আছে, C এর কয়েকটা টাইপ আছে। তারপর আমার ক্ষেত্রে ধরুন HLA-DP1, আপনার ক্ষেত্রে HLA-DP2, আবার আপনার বন্ধুর ক্ষেত্রে HLA-DQ3, আমার জন্য HLA-DQ4। তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের HLA জিন থাকে, ফলে আমার সাথে আপনার এমএইচসি প্রোটিনের নেচার মিলবে না। ঠিক আছে, তো এরকম কিছু স্পেসিফিক HLA জিন আছে যেগুলো থাকলে অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অন্যান্যদের চাইতে অনেক বেড়ে যায়। যেমন কি কি দেখেন, এই যে যাদের ক্ষেত্রে HLA-DR4 আছে, একটু আগে যেটা দেখালাম, এই যে, তাহলে MHC2 এই DR4 যাদের আছে তাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স খুব বেড়ে যায়। তাহলে এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা এটা নিশ্চয়ই একটু দেখে নেবেন। আরেকটা হচ্ছে যাদের ক্ষেত্রে HLA-B27 জিনটা প্রেজেন্ট। তাহলে HLA-B27 এটা কি ক্লাস 1 নাকি ক্লাস 2 বলেন? ক্লাস 1, কারণ কি বললাম, ABC এই তিনটে হলো ক্লাস 1 এর আন্ডারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যাদের ক্ষেত্রে HLA-B27 দেখেন আছে, তাদের ক্ষেত্রে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস এটা হওয়ার চান্স অন্যান্যদের চাইতে 100 টাইমস মোর। ওকে, এবার আসেন অটো ইমিউন ডিজিজটা তাহলে কিভাবে এমএসসি প্রোটিনের উপর ডিপেন্ড করছে। এখন দেখেন, এই যে আমরা জানি আমাদের প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে, একটা হলো ম্যাক্রোফেজ, আরেকটা হলো ডেনড্রাইটিক সেল,
আরেকটা হলো বি সেল, এই তিনটা। এবং এই প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে আমাদের MHC 1 এবং MHC 2 দুটো প্রোটিনই প্রেজেন্ট থাকে, তাই না? আচ্ছা, ফলে তারা MHC 1 প্রেজেন্টেশনও করতে পারে, অন্যদিকে MHC 2 প্রেজেন্টেশনও করতে পারে। কারা? প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অন্যদিকে অন্যান্য সেল অর্থাৎ অল নিউক্লিয়েটেড সেলের আছে অনলি MHC 1 প্রোটিন, ফলে তারা জাস্ট MHC 1 প্রেজেন্টেশন করতে পারে। আচ্ছা, এখন দেখেন ডেন্ড্রাটিক সেল। তাহলে ডেন্ড্রাটিক সেলের মধ্যে যদি কোনো বিশেষ MHC 1 কিংবা MHC 2 প্রোটিন থাকে, তাহলে সে কি করে, আমার একটা সেলফ অ্যান্টিজেনকে ধরেন এটা হলো একটা ডেন্ড্রাটিক সেল, এটা হলো তার নিউক্লিয়াস, আর এখানে হলো একটা সেলফ অ্যান্টিজেন। ওকে, এই সেলফ অ্যান্টিজেনটাকে ডেন্ড্রাটিক সেলটা ফ্যাগোসাইটোসিস মাধ্যমে এনগালফ করলো, করে তাকে সে প্রেজেন্ট করলো, এটা হলো MHC 1। হ্যাঁ, তাহলে তাকে MHC 1 প্রেজেন্টেশন করলো, অন্যদিকে MHC, এটা হলো MHC 2, অন্যদিকে তাকে MHC 2 প্রেজেন্টেশন করলো। কাকে? সেলফ অ্যান্টিজেনটিকে। ওকে, সেলফ অ্যান্টিজেনটি, এটা হলো সেলফ অ্যান্টিজেন। ওকে, আচ্ছা, এখন এই ডেন্ড্রাটিক সেলটা লিম্ফ নোডে যাবে। লিম্ফ নোডে কোথায় যায় ডেন্ড্রাটিক সেল? প্যারাকর্টিক্যাল এরিয়াতে। প্যারাকর্টিক্যাল এরিয়াতে কে থাকে? CD4 টি সেল এন্ড CD8 টি সেল। তো সে কি করবে, এই CD4 টি সেলের সাথে সিগন্যাল 1 তৈরি করবে। এবং এখানে মজার বিষয় দেখেন, নিয়ম ছিল কি, যদি সেলফ অ্যান্টিজেন এনগালফ করে ডেন্ড্রাটিক সেল, তাহলে সে তার সারফেসের মধ্যে B7 প্রোটিন, এটা হলো কি B7 প্রোটিন এক্সপোজ করবে না, নিয়ম ছিল এটা। কিন্তু যদি এই ডেন্ড্রাটিক সেলের এই MHC 1 কিংবা MHC 2 প্রোটিনটা মধ্যে কোনো ঝামেলা থাকে, কিংবা কিছু স্পেসিফিক MHC 1 এবং MHC 2 প্রোটিন থাকে, এবং সেই সকল MHC 1 কিংবা MHC 2 প্রোটিনের সাথে যখন সেলফ অ্যান্টিজেন বাইন্ড করে, তখন এই ডেন্ড্রাটিক সেলটা ভুলভাবে B7 প্রোটিন এক্সপোজ করা শুরু করে, বেশি B7 প্রোটিন এক্সপোজ করে। ফলে এই ডেন্ড্রাটিক সেলটা CD4 টি সেলকে বেশি কোস্টিমুলেশন দিবে নাকি কম? অবশ্যই বেশি, কারণ কি, কোস্টিমুলেশনের জন্য B7 বেশি তৈরি হয়েছে তার, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে হবে না। ফলে এই CD4 টি সেলটা তখন স্ট্রং কোস্টিমুলেশন পাবে, ফলে সে কি হয়ে যাবে, অ্যাক্টিভেশন হয়ে যাবে। একইভাবে দেখেন, CD4 টি সেলকে ডেন্ড্রাটিক সেল কোন MHC এর মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারে? MHC 2। তাহলে এই যে এই MHC 2 দিয়ে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করলো, ফলে সেখান থেকে তৈরি হবে কি, ইফেক্টর টি সেল, অর্থাৎ হেল্পার টি সেল 1, 17, 2 এবং ফলিকুলার হেল্পার টি সেল। আর ওই ফলিকুলার হেল্পার টি সেলটা বি সেলকে অ্যাক্টিভেট করবে, সেখান থেকে তৈরি হবে অটো অ্যান্টিবডি। এই অটো অ্যান্টিবডি পরে গিয়ে টিস্যু ইনজুরি করবে। কার টিস্যু? সেল টিস্যুকে ইনজুরি করবে, ঠিক আছে? আর এদিকে ইফেক্টর টি সেল যেগুলো তৈরি হয়েছে, তারা সেল টিস্যুর কাছে গিয়ে ইনফ্লামেশন শুরু করে দিবে বিভিন্ন ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের মাধ্যমে। অন্যদিকে ডেন্ড্রাটিক সেলের MHC 1 ও তো আছে, সে এই MHC 1 দিয়ে কি করবে, সে এই MHC 1 দিয়ে CD8 টি সেল, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, CD8 টি সেলকে অ্যাক্টিভেট করে ফেলবে। ফলে সেখান থেকে তৈরি হবে সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। তাহলে দেখেন, এই সাইটোটক্সিক টি সেলটা পরবর্তীতে কি করবে, ও সেল টিস্যুর কাছে গিয়ে সেখানে পারফোরিন এনজাইম রিলিজ করে সেলফ টিস্যুকে ডিস্ট্রাকশন শুরু করবে, সাইটোটক্সিসিটি শুরু করে দিবে। তাহলে এখানে কি CD4 কিংবা CD8 টি সেলের কারণে সমস্যাটা হয়েছে, নাকি ডেন্ড্রাটিক সেলের ভুলভাবে প্রেজেন্ট করার কারণে? ডেন্ড্রাটিক সেলের ভুলভাবে প্রেজেন্ট করার কারণে। ওই কারণেই বললাম অটো ইমিউনিটিতে ইনেট ইমিউনিটিরও একটা রোল আছে। ওকে, আচ্ছা, অর্থাৎ সে CD4 কিংবা CD8 টি সেলকে এক প্রকার বাধ্য করেছে যে তোমরা সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ হও। কিভাবে বাধ্য করেছে? তাকে একটা উৎকোচ দিল, অর্থাৎ সেটা কি, B7 প্রোটিন কো-স্টিমুলেশন। ওকে, আচ্ছা,
এখন আসেন এই যে অটো রিঅ্যাক্টিভ বি সেল, তাহলে অটো রিঅ্যাক্টিভ অটো রিঅ্যাক্টিভ টি সেল। অটো রিঅ্যাক্টিভ টি সেল মানে কি, যে টি সেল গুলো সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ হয়ে যায়, ইমিউন রেসপন্স শো করে। অটো মানে সেলফ বা নিজের, রিঅ্যাক্টিভ মানে রেসপন্স করছে। ওকে, আচ্ছা, এখন এরকম অটো রিঅ্যাক্টিভ টি সেল কিন্তু নরমালি আমাদের তৈরি হয়, কিন্তু তাদেরকে আমরা পজিটিভ এবং নেগেটিভ সিলেকশন করার সময় বাদ দিয়ে দিই। স্পেসিফিকলি বলতে গেলে কোন সিলেকশনে অটো রিঅ্যাক্টিভ টি সেল গুলো বাদ হয়, আমি বলেছিলাম আপনাদেরকে নেগেটিভ সিলেকশনের সময়। তাহলে নেগেটিভ সিলেকশন এন্ড পজিটিভ সিলেকশন এগুলো কোন অর্গানে হয়, থাইমাসে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আসেন তাহলে দেখেন অটো ইমিউনিটির জন্য এই দুটো জিনিস আপনারা মনে রাখবেন। এইটা হলো এতক্ষণ যা বললাম সবকিছু মেইন সারমর্মটা, ঠিক আছে? কি, যে অটো ইমিউনিটি হয় আইদার প্রবলেম উইদিন এপিসি, তাহলে এপিসির প্রবলেম বলতে এপিসির কোথায় প্রবলেম, এমএসসি 1 কিংবা এমএসসি 2, এই দুটোর মধ্যে প্রবলেম থাকলে সে ভুলভাবে সেলফ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে সাইটোটক্সিক টি সেল এবং হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করতে বাধ্য করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো প্রবলেম উইদিন টি সেল, অর্থাৎ CD4 টি সেল, অর্থাৎ CD4 টি সেল কিংবা CD8 টি সেল, যেখানে ডেনড্রাইটিক সেল ঠিকই ছিল, কিন্তু এই CD4 কিংবা CD8 টি সেলটা অটো রিঅ্যাক্টিভ, সে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটা আপনারা দেখেছেন অলরেডি। আচ্ছা, এখন আসেন একটা মজার সূত্র বলি। আমরা অনেক সূত্র শিখেছি ইতিমধ্যে, যে রুল অফ 8 অর্থাৎ পজিটিভ এন্ড নেগেটিভ সিলেকশনের ক্ষেত্রে। এখন আরেকটা শিখব, যে ক্লাস 2 এমএসসি, ক্লাস 2 এমএসসি প্রোটিন জনিত যে অটো ইমিউন ডিজিজ গুলো হয় সেগুলো বেশি হবে ফিমেলদের ক্ষেত্রে। যেমন কি কি আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, গ্রেভস ডিজিজ, এসএলই, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আর ক্লাস 1 রিলেটেড যে অটো ইমিউন ডিজিজ গুলো হয়, অর্থাৎ স্পেসিফিক কিছু ক্লাস 1 এমএসসি প্রোটিন কারণে, সেগুলো কাদের বেশি হবে, মেলদের। যেমন কি কি আছে ক্লাস 1 রিলেটেড, অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এর ফর্মার নেম কি, রেইটার্স সিনড্রোম, রেইটার্স সিনড্রোম। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ এইচএলএ জিন রিলেটেড বিষয়। এখন আমরা দেখব হরমোনাল ফ্যাক্টর। এখন সায়েন্টিস্টরা মাউসের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট চালিয়ে দেখেছেন যে স্ট্রোজেন হরমোনটা অটো ইমিউন ডিজিজ সৃষ্টিতে একটা মেজর ভূমিকা রাখে। স্ট্রোজেন, তাহলে দেখেন স্ট্রোজেন হরমোন কাদের বেশি থাকে, মেল ফিমেল দুজনেরই স্ট্রোজেন থাকে, মেল ফিমেলে বেশি থাকে স্ট্রোজেন। হ্যাঁ, আচ্ছা, তো ওই কারণে দেখা যায় যে মোস্ট অফ দি অটো ইমিউন ডিজিজ, অলমোস্ট আমাদের যত ধরনের অটো ইমিউন ডিজিজ আছে তার 90%ই কাদের হয়, ফিমেলদের হয়। কেন হয়, কারণ হচ্ছে স্ট্রোজেন। বাট এটা কিন্তু এখন ওয়েল অ্যাপ্রুভড না, এটা নিয়ে এখনো গবেষণা চলছে, কিন্তু মাইসের ক্ষেত্রে তারা বিজ্ঞানীরা এর সত্যতা পেয়েছেন। আচ্ছা, কেন, কারণ হচ্ছে ওনারা দেখেছেন যে মাউসের ক্ষেত্রে স্ট্রোজেনটা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি ফর্মেশনে স্টিমুলেশন দেয়। ওকে, তো অ্যান্টি নিউক্লিয়ার মানে কি, নিউক্লিয়াসের এগেইনস্টে অ্যান্টিবডি। এখন আমার বডির এমন কোন সেল আছে যার মধ্যে নিউক্লিয়াস নাই, আরবিসি আর প্লেটলেট ছাড়া, আরবিসি আর প্লেটলেট ছাড়া, ওইদিকে চোখের লেন্স ছাড়া, অলমোস্ট সব প্রত্যেকটা সেলই তো নিউক্লিয়েটেড সেল, তাই না? তাহলে এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক, সে যে কোনো সেলকে অ্যাটাক করতে পারে। এবং এটা কোথায় দেখা যায় অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আপনারা জানেন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাসে, ঠিক আছে? ওই কারণে দেখা যায় যে আমাদের দেশে যেসব মা বোনদের এই এসএলই ডিজিজটা আমরা ডায়াগনোসিস করি, সেটা আইদার ডিউরিং প্রেগন্যান্সি অর ইমিডিয়েটলি পোস্টপার্টাম এইজে, ঠিক আছে? অথবা আগে থেকে ডায়াগনোস ছিল যে তার এসএলই আছে, বাট এসএলইটা খুব বেড়ে যাচ্ছে বা এক্সাসারবেট করছে। কখন করছে, ডিউরিং প্রেগন্যান্সি অর ইমিডিয়েট পোস্টপার্টাম, এবং এই সময়টাতে আমাদের কি থাকে, ইস্ট্রোজেন লেভেলটা একটু অ্যাবনর্মাল থাকে। ও কারণে সায়েন্টিস্টরা চিন্তা করছেন যে এসএলই এর সাথে আসলেই ইস্ট্রোজেন হরমোনের রিলেশন আছে। ওকে, আচ্ছা, এটা একটা হরমোনাল ফ্যাক্টর। অন্যান্য হরমোন নিয়ে এখনো তেমন ইনফরমেশন পাওয়া যায় না। এবার আসেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর।
এখন এটা নিয়ে আমি আমার হাইপার সেন্সিটিভিটি টিউটোরিয়ালে কথা বলেছিলাম যে এদিক দিয়ে আমরা এগিয়ে আছি আমেরিকা বা ডেভেলপড কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি থেকে, কিভাবে যে আমাদের বাচ্চারা ছোটবেলায় ওরা বিভিন্ন ডাস্ট বা কিছু স্পেসিফিক ইনফেকশনের সম্মুখীন হয়, হ্যাঁ, কিন্তু যেটা উন্নত বিশ্বে ওদের লাইফস্টাইল ইমপ্রুভড হয় তারা হয় না। কিন্তু দেখা গেছে সায়েন্টিস্টরা এখন বলছে এই বিষয়টাকে বলে হাইজিন হাইপোথিসিস, অর্থাৎ যে ছোটবেলায় বেশি পরিষ্কার থাকা এটা তেমন একটা আসলে উপকার না, এটা হাইপোথিসিস, কিন্তু সত্য হবে তেমন কোনো কথা নেই। আচ্ছা, তো ওনারা সায়েন্টিস্টরা বলছেন যে ছোটবেলায় কিছু স্পেসিফিক ভাইরাস, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল এবং এমনকি হেলমিনথিক ইনফেকশন হলেও সেটা আপনার ক্ষতি করার চাইতে আপনার ইমিউন সিস্টেমকে ভালোভাবে ম্যাচিউরিটি দেয়, ফলে আপনার পরবর্তী জীবনে হাইপার সেন্সিটিভিটি কিংবা আদার্স অটোইমিউন ডিজিজ হওয়ার চান্স কমে যায়। ঠিক আছে, আচ্ছা, এই একটা বিষয়। এটা ছিল কার ক্ষেত্রে? হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে। হাইপার সেন্সিটিভিটি কমিয়ে ফেলে। কিন্তু অটো ইমিউনিটির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা আসলেই ক্ষতিকারক। কিভাবে? যে কিছু স্পেসিফিক ইনফেকশন হলে আপনার বডি কিছু সেলফ অ্যান্টিজেন বা সেলফ টিস্যু ডিস্ট্রয় হয়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে হলো যেমন গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা যখন আপনাকে ইনফেক্ট করে আপনার বডিতে ঢুকে, তাহলে নিয়ম কি? যেহেতু ও একটা ফরেন অ্যান্টিজেন এন্ড একই সাথে ইমিউনোজেন, তাহলে ও যেহেতু একটা ব্যাকটেরিয়া, তাহলে ওর এগেইনস্টে আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে অ্যান্টিবডি তৈরি করবে। তো দেখা যাচ্ছে কি যে এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, একটু বুঝেন বিষয়টা। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, ধরেন এটার স্ট্রাকচার হলো এরকম। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস এটা তো একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন থাকে অনেকগুলো। ওই অ্যান্টিজেনের কি থাকে? এপিটপ থাকে। এটা হলো একটা এপিটপ। এপিটপ, এই এপিটপে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এখন কোনো কারণে এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসের এপিটপের সাথে দেখতে মিল হুবহু এরকম কিছু এপিটপ আপনার নিজের বডির মধ্যে রয়েছে। দেখেন হুবহু দেখতে এটার মতো। ওকে, তখন কি করবে? এখন এই এপিটপটা কোথায় আছে? এটা হচ্ছে যে কার্ডিয়াক মাসেল। এখন অ্যাকচুয়ালি এই যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস এর কার এগেইনস্টে, মানে ওর যে এপিটপটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এই এপিটপটার নাম হলো এম প্রোটিন। এম প্রোটিনের এগেইনস্টে আমার অ্যান্টিবডিটা অ্যাক্টিভেটেড হয়। এখন এই এম প্রোটিনের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে আমার কার্ডিয়াক মাসেলের। কার্ডিয়াক মাসেলে কি থাকে? মায়োসিন, অ্যাক্টিভ মায়োসিন না, ওই মায়োসিন। এই মায়োসিনের সাথে এই এম প্রোটিনের সিমিলারিটি থাকায় এই অ্যান্টিবডিটা ভুল বুঝে সে আমার কার্ডিয়াক মাসেলকে অ্যাটাক করে, ফলে সেখানে কি হয়ে যায়? ইনফ্লামেশন শুরু হয়। ওকে, তাহলে এই যে অটো ইমিউনিটিটা হলো, কার্ডিয়াক মাসেল আমার নিজের, কিন্তু তাকে অ্যান্টিবডি অ্যাটাক করছে। এই অটো ইমিউনিটিটা অ্যাকচুয়ালি কি কারণ হয়েছে বলেন তো? অন্য একটা ফরেন অ্যান্টিজেনের কারণে। তাহলে এটাকে আমরা বলি ক্রস রিঅ্যাকশন। তাহলে ক্রস রিঅ্যাকশনের কারণে অটো ইমিউনিটি ডেভেলপ করে। এবং ক্রস রিঅ্যাকশন কখন হয়? যখন অন্য কোনো ফরেন বডি বা ভাইরাস, ব্যাকটেরিয়া, আদার্স প্যাথোজেন আপনাকে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে হয়। আচ্ছা, তো এই বিষয়টাকে আমরা বলি রিউম্যাটিক ফিভার। এখন দেখেন যে আমাদের নর্মালি আমাদের যে গাট, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেখানে হিউজ পরিমাণ কমেন্সাল অর্গানিজম আছে, অর্থাৎ যেগুলো আমাদের জন্য উপকারী, অনেক ব্যাকটেরিয়া থাকে। এখন ওই ব্যাকটেরিয়াগুলোর এগেনস্টে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয় না। কেন হয় না জানেন? ধরেন
এটা হলো আমার একটা বাউল লুমেন। ওকে, এটা হলো আমার একটা বাউল লুমেন। আচ্ছা, এখন এই বাউল লুমেনটা কি, এর মধ্যে কি থাকে, 4টা লেয়ার থাকে না? ধরেন সবচেয়ে ইনার লেয়ারটা, সেটাকে আমরা বলি কি মিউকোসা। এর নিচে থাকে কি সাব মিউকোসা, এর নিচে থাকে মাসেল লেয়ার, এর বাইরে থাকে অ্যাডভেন্টিসিয়া। এরকম 4টা লেয়ার থাকে। এখন এই যে গাট ফ্লোরা, এই গাট ফ্লোরা গুলো থাকে মূলত কোথায়? মিউকোসার বাহিরে, মিউকোসার বাহিরে থাকে, মিউকোসার বাহিরে। ফলে ওরা কিন্তু একটা ব্যারিয়ারের মাধ্যমে আলাদা করা, ব্যারিয়ারটা হচ্ছে কি মিউকোসা। ওকে, একটা মেকানিক্যাল ব্যারিয়ার এখানে আছে, ফলে তারা আমার ওই ব্লাডের কন্ট্যাক্টে বা টিস্যুর কন্ট্যাক্টে যায় না। এখন এই যে গাটের মধ্যে ল্যামিনা প্রপ্রিয়া থাকে না, মিউকোসার নিচে কি থাকে? মিউকোসার নিচে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, অর্থাৎ মিউকোসার আবার 3টা লেয়ার। একটা হচ্ছে যে এপিথেলিয়াল লেয়ার, এর নিচে হচ্ছে বেসমেন্ট, এর নিচে হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া, এর নিচে হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা। তো এই যে মিউকোসার ল্যামিনা প্রপ্রিয়া, ল্যামিনা প্রপ্রিয়ার মধ্যে আল্লাহ তাআলা এখানের মধ্যে কি দিয়ে রেখেছেন? এখানের মধ্যে কিছু লিম্ফ নোড আছে, অর্থাৎ সেখানে বি সেল, টি সেল, তারপরে ডেনড্রাইটিক সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেমন ম্যাক্রোফেজ, এরা থাকে। এখন কোনো কারণে যদি আপনার এই ব্যারিয়ারটার মধ্যে কোনো ডিফেক্ট থাকে, অর্থাৎ লিকি গার্ড যেটাকে আমরা বলি, হ্যাঁ, কোনো কারণে ধরেন আপনার মিউকোজাল টিয়ার হলো, হ্যাঁ, তখন এই উপকারী ব্যাকটেরিয়াগুলো এই টিয়ার দিয়ে যখন এখানে ঢুকবে, তখনই কিন্তু আপনার এই যে এখানে যে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, যেটাকে আমরা ম্যাল্ট বলি, তাই না? এটা আপনারা জানেন, এটা একটা পেরিফেরাল লিম্ফয়েড অর্গান। তখনই কিন্তু ওরা অ্যাক্টিভেট হয়ে যাবে কার এগেইনস্টে? এই উপকারী ব্যাকটেরিয়ার এগেইনস্টে। তাহলে এতদিন কেন হয় না? কারণ এতদিন ওকে আমরা মিউকোসা দিয়ে আলাদা করে রেখেছিলাম, ঠিক আছে? তখন কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াটাই আমার জন্য অপকারী হয়ে যায়, ইনফেকশন শুরু করে দেয়। এখন এটা কিন্তু নরমাল আমার জন্য, এটা সবারই হবে যদি মিউকোসাতে কোনো ডিফেক্ট থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয় যে মিউকোসাটা ঠিকঠাক আছে, মিউকোসাটা ইনট্যাক্ট, বাট তারপরও এই গাট ফ্লোরার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং হেল্পার টি সেল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন দেখা যাবে কি এই যে মিউকোসা, এই মিউকোসার মধ্যে তখন ইনফ্লামেশন শুরু হয়ে যায়। যেমন এটাকে আমরা কি বলি? ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ নিয়ে এখনো রিসার্চ চলছে, কিন্তু এখন পর্যন্ত সায়েন্টিস্টরা যা বলছেন যে গাট ফ্লোরার এগেইনস্টে ইমিউন অ্যাক্টিভেশনের কারণে এটা হয়, মানে এই অ্যান্টিবডি তৈরি হয়, হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়, তারা এসে মিউকোসের মধ্যে ইনফ্লামেশন শুরু করে দেয়, ঠিক আছে? এই কারণেই হচ্ছে আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ আবার 2 ধরনের আছে, আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ। তো আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে এই ইনফ্লামেশনটা মিউকোসার মধ্যে লিমিটেড থাকে, আর ক্রোনস ডিজিজে এই ইনফ্লামেশনটা মিউকোসা, সাব মিউকোসা, মাসেল লেয়ার এন্ড ইভেন অ্যাডভেন্টিসিয়া পর্যন্ত চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে এই হলো বিষয়টা। আচ্ছা, এবার আসেন কিছু ড্রাগস, যেমন প্রোকিনামাইড, হাইড্রোলাজিন। হ্যাঁ, হাইড্রোলাজিন নিয়ে আমি কথা বলেছি। এই ড্রাগস গুলো কি করে জানেন? ওরা আমাদের ইমিউন সিস্টেমকে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরিতে স্টিমুলেশন দেয়, ইস্ট্রোজেনের মতো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরি করে। তো এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা গিয়ে আমার সব সেলকে অ্যাটাক করতে শুরু করে, ফলে এসএলই লাইক সিমটমস পাবো আমরা। আরেকটা হলো যে রিস্ক ফ্যাক্টর, সেটা হলো অ্যাডভান্সিং এজ, অর্থাৎ আমরা যত এজিং প্রসেসের দিকে এগোই, আমাদের রেগুলেটরি টি সেলের সংখ্যা কমতে থাকে। এখন রেগুলেটরি টি সেলের কাজ আমি আপনাদের বলেছি, সে ইফেক্টর টি সেলকে সাপ্রেস করে রাখে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। তো টি রেগুলেটরি সেলের সংখ্যা কমে গেলে এই টি সেল অ্যাক্টিভেশন হওয়ার চান্স বেড়ে যাবে, কার এগেইনস্টে? সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে। ফলে বিভিন্ন অটো ইমিউন ডিজিজ দেখা দিবে। এরপরে আসেন, এখন শেষ, এর মধ্যে কিন্তু আমরা এই অটো ইমিউন ডিজিজের বিভিন্ন ফ্যাক্টর আলোচনা করলাম। তাহলে কি কি ফ্যাক্টর আলোচনা করলাম? একটা হলো জেনেটিক ফ্যাক্টর, এইচএলএ জিন নিয়ে, আর একটা ছিল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস এরকম, এবং এছাড়াও ছিল হরমোন যেমন ইস্ট্রোজেন,
আর এরপর আলোচনা করলাম এজিং প্রসেসের একটা রোল আছে। তো এই এখন আসলে আমরা কিছু স্পেসিফিক বিষয় নিয়ে জানি যে মলিকিউলার মিমিক্রেসি, হ্যাঁ, বা মাইমিক্রেসি, এটা বিষয়টা কি? এটা হলো যে এই ক্ষেত্রে যে বিষয়টা হয় যে এটা আমি অলরেডি আলোচনা করেছি যে কোনো একটা ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস আপনার বডিতে যখন ঢুকে তখন তার এগেনস্টে আপনার CD4 টি সেল অ্যাক্টিভেশন হয় ব্যাকটেরিয়া হলে, আর ভাইরাস হলে CD8 টি সেল অ্যাক্টিভেশন হয়, এবং ভাইরাস ব্যাকটেরিয়া দুজনের ক্ষেত্রেই অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? এগুলো আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখন এটা কার এগেনস্টে অ্যাক্টিভেটেড হয়েছে? এটা কার এগেনস্টে অ্যাক্টিভেটেড হয়েছে? ভাইরাল বা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনের এপিটপের এগেনস্টে। এখন এই এপিটপটার সাথে যদি আপনার বডির কোনো সেলফ টিস্যুর এপিটপের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, যেমন সেলফ অ্যান্টিজেনের যদি মিল থাকে, তখন এই CD4 টি সেল, CD8 টি সেল অ্যান্টিবডিগুলো ভুল বুঝে ওই সেলফ অ্যান্টিজেনকে অ্যাটাক শুরু করে দেয়। এটাকে আমরা বলেছি ক্রস রিঅ্যাকশন। ওকে, ফলে তখন আপনার সেলফ টিস্যুতেই ইনজুরি এবং ইনফ্লামেশন হবে। তাহলে এটাকে আমরা বলি মলিকিউলার মিমিক্রেসি। আচ্ছা, এবার আসেন যে স্ট্রেপ্টোকোকাস পাইওজেনাস এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এটা আমি আপনাদের বলেছি। এম প্রোটিনের এগেনস্টে সেটা মায়োসিনের সাথে মিলে যায় কার্ডিয়াক মাসেলের মায়োসিনের সাথে, ফলে কার্ডিয়াক মাসেলে ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা রিউম্যাটিক ফিভার বলি। আরেকটা আছে যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। আচ্ছা দেখেন, এই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি এটা হলো একটা কি ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার এগেনস্টে কি হবে? আমাদের CD4 টি সেল অ্যাক্টিভেশন হবে এবং অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে? এখন এই অ্যান্টিবডিটা দেখেন, এই অ্যান্টিবডিটা কি করে? ও আমাদের এখন এই যে অ্যান্টিবডিটা তৈরি হলো সে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির এগেনস্টে অ্যাক্টিভ, কিন্তু দেখেন এই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির অ্যান্টিজেনের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে আমাদের এই যে পেরিফেরাল নার্ভ শিট, তাই না? আমাদের পেরিফেরাল নার্ভ শিটটা কে তৈরি করে? সোয়ান সেল তৈরি করে। তাহলে সেটাকে আমরা বলি মাইলিন শীথ। এই মাইলিন শীথ অফ পেরিফেরাল নার্ভ, ওর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো যে মেমব্রেন গ্যাংলিওসাইট। মেমব্রেন গ্যাংলিওসাইট। তো এই অ্যান্টিবডিটা যেহেতু মেমব্রেন গ্যাংলিওসাইটের স্ট্রাকচারের সাথে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির স্ট্রাকচারের মিল পেয়েছে, তখন সে ভুল ক্রমে এসে এই পেরিফেরাল নার্ভের মাইলিন শীথকে ডিস্ট্রয় করতে শুরু করবে। কারণ সে যখন এখানে এসে অ্যাটাক করবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, নিউট্রোফিল অ্যাট্রাক্টেড হবে, আলটিমেটলি মাইলিন শীথটা ডিস্ট্রয় হতে শুরু করবে। ফলে আপনার তখন পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপমেন্ট করবে, এবং আপনার তখন আমাদের সেন্সরি প্রবলেম, মোটর উইকনেস এগুলো দেখা দিবে। যেমন কি কি হতে পারে? যেমন দেখেন, যদি সেন্সরি নার্ভকে ইনভলভ করে নার্ভনেস, টিংলিং, পেইন হতে পারে। মোটর নার্ভকে ইনভলভ করলে মোটর উইকনেস হবে। কারণ কি? এই যে মাইলিনেশন, এই মাইলিনেশনটা কেন ইম্পর্টেন্ট? নার্ভ কন্ট্রাকশনের জন্য ইম্পর্টেন্ট। ফলে ভালোভাবে মাসেলগুলা মোটর সাপ্লাই পাচ্ছে না, ফলে মোটর উইকনেসও হবে। এবং এই যে সিনড্রোমটা যখন হবে ডিউ টু অ্যানাদার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আপনার নার্ভাস সিস্টেম ইনভলভ হচ্ছে, এটাকে আমরা বলি গুইলিয়ানবার্গ সিনড্রোম। এবং এটা হলো একটা অ্যাসেন্ডিং ম্যানার প্যারালাইসিস, অর্থাৎ প্রথমে এটা হাত বা পায়ের তালু থেকে শুরু হয়, আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে, এবং উঠতে উঠতে যখন রেসপিরেটরি মাসেলকে অ্যাটাক করে সে, তখন কিন্তু এটা সবচেয়ে ফ্যাটাল, রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা ক্রস রিঅ্যাকশনের উদাহরণ দেখেন, যেমন শিগেলা ব্যাকটেরিয়া বা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ঠিক আছে? এই শিগেলা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ওরা যখন আপনার বডিতে ঢুকবে, তাহলে আপনার ইমিউন সিস্টেম ওদের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই অ্যান্টিবডিটা শিগেলা বা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসের অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু দুঃখজনক হলো যে ওদের অ্যান্টিজেনের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে আপনার সাইনোভিয়াল মেমব্রেন অফ জয়েন্ট। ওকে, ফলে এই অ্যান্টিবডিগুলো ভুল বুঝে অর্থাৎ ক্রস রিঅ্যাক্ট করবে সাইনোভিয়ামের সাথে, ফলে তখন কি হবে? আপনার জয়েন্ট পেইন হবে, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ঠিক আছে? এখন কোন জয়েন্টকে অ্যাটাক করবে? সব জয়েন্টের সাইনোভিয়ামকে অ্যাটাক করে না, প্রত্যেকটা অ্যান্টিবডির কিছু প্রেডিলেকশন আছে যে এই এই জায়গায় আমি ক্রস রিঅ্যাক্ট করব। তো
এরকম আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস নিয়ে আপনাদেরকে দেখাবো আমি পরে আরো বিস্তারিত ইনশাআল্লাহ। তো এটা হলো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ঠিক আছে। অর্থাৎ প্রথমে কোনো একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, তার কারণে আপনার অটো ইমিউনিটি ডেভেলপ করেছে থ্রু ক্রস রিঅ্যাকশন, ঠিক আছে। এরপর আরেকটা দেখেন, হেপাটাইটিস বি ভাইরাস অ্যাটাক করে কাকে? হেপাটোসাইট অফ লিভারকে। এখন এই যে যখন হেপাটাইটিস বি ভাইরাস অ্যাটাক করে তখন আপনার বডির ইমিউন সিস্টেম কি তৈরি করবে? ওই হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। এখন এই অ্যান্টিবডিটা কিসের এগেইনস্টে তৈরি হয়? হেপাটাইটিস বি হলো ভাইরাস, এই ভাইরাসের থাকবে অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেনটা হলো হেপাটাইটিস বি ভাইরাল পলিমারেজ। হ্যাঁ, এই এনজাইমটাই হলো এখানে অ্যান্টিজেন। এই এনজাইমের এগেইনস্টে আপনার অ্যান্টিবডি তৈরি হয়েছিল। এখন এই হেপাটাইটিস বি ভাইরাল পলিমারেজের দেখেন স্ট্রাকচারটা চিন্তা করলে আমরা দেখি যে এই পলিমারেজ এনজাইমটা 1 2 3 4 5 6 ছয়টা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, এটা আমি উদাহরণ হিসেবে নিয়েছি। যেমন ধরেন অ্যালানিন, এরপরে ভ্যালিন, প্রোলিন, টাইরোসিন, মিথিওনিন, অ্যালানিন, এরকম একটা সিকোয়েন্স। এখন একই রকম সিকোয়েন্স পাওয়া যাবে আপনার হোয়াইট ম্যাটার অফ ব্রেইনের মাইলিন বেসিক প্রোটিনের মধ্যে। অর্থাৎ আমাদের ব্রেইনে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার থাকে, তো ওই হোয়াইট ম্যাটারের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো মাইলিন বেসিক প্রোটিন। ওই মাইলিন বেসিক প্রোটিন যেহেতু, তাহলে এটা কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত একটা পলিপেপটাইড চেইন। ওই পলিপেপটাইড চেইনের একটা অংশের স্ট্রাকচারাল সিমিলারিটি মিলে যায় হেপাটাইটিস বি ভাইরাল পলিমারেজের এই সিকোয়েন্সের সাথে। ফলে এই অ্যান্টিবডিটা ভুল বুঝে আমার ব্রেইনের হোয়াইট ম্যাটারকে অ্যাটাক শুরু করে দেয়। দেখছেন, খুবই মজার বিষয়টা আসলে। তাহলে এটাও কি হবে বলেন তো? ক্রস রিঅ্যাকশন হবে, ক্রস রিঅ্যাকশন। একইভাবে আমরা জানি যে আমাদের কি হয়, এই যে কোনো ভাইরাল ইনফেকশনে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়। এখন সাইটোটক্সিক টি সেলের তো আর অ্যান্টিবডি নেই, ওর আছে কি? টি সেল রিসেপ্টর। এখন এই টি সেল রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়েছিল কার এগেইনস্টে? এই সিকোয়েন্সের এগেইনস্টে। এখন এই সিকোয়েন্সের সাথে যখন সে মাইলিন বেসিক প্রোটিনের সিকোয়েন্স পাবে তখন সে মাইলিন বেসিক প্রোটিনকেও অ্যাটাক শুরু করে দিবে। ফলে আলটিমেটলি হোয়াইট ম্যাটার অফ ব্রেইনে ইনজুরি এন্ড ইনফ্লামেশন হওয়া শুরু হবে, ডিস্ট্রাকশন হতে শুরু করবে এবং বিভিন্ন নিউরোলজিক্যাল সাইন সিম্পটমস আমরা পেতে শুরু করব, সেটাকে আমরা কি বলি? মাল্টিপল স্ক্লেরোসিস। ওকে, তাহলে এটাও একটা ক্রস রিঅ্যাকশনের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে অল্টারেশন অফ নরমাল প্রোটিন। তাহলে এতক্ষণ দেখলে কোন একটা প্যাথোজেনিক ইনফেকশনের পরে ক্রস রিঅ্যাকশনের কারণে অটো ইমিউনিটি ডেভেলপ করছে। এখন দেখবেন যে অল্টারেশন অফ নরমাল প্রোটিন, তার মানে এই নরমাল প্রোটিন বলতে এখানে বোঝাচ্ছে সেলফ অ্যান্টিজেন। তাহলে এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আমার আগামী ভিডিওতে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।